সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আপনাদের সঙ্গে আছি আমি ইব্রাহিম পাঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব কমপ্লায়েন্স হলো, দাম বাড়লো না। আলোচনায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম। সৈয়দ নুরুল ইসলাম, আমাদের টালিখাতায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় ইতিমধ্যে আমরা যেটি বললাম যে কমপ্লায়েন্স হলো, দাম কিন্তু বাড়লো না। তো রানা প্লাজার এই দুর্ঘটনার পরে কমপ্লায়েন্স করার জন্য ব্যবসায়ীরা বিপুল টাকা বিনিয়োগ করেছেন, দাম সে অর্থে বাড়েনি কেন? আসলে দাম তো বাজার নির্ধারণ করে। দাম বাড়ানো আসলে কারো উপর ডিপেন্ড করে না। আমি চাইলেও দাম বাড়াতে পারবো না। দামটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ডিপেন্ড করে। আমার কাছে কেন জানি মনে হয় আমরা যেভাবে প্রোডাক্টিভিটি বাড়িয়েছি, আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে, সেই তুলনায় আমাদের মার্কেটিং এফিসিয়েন্সি আমরা বাড়াতে পারি নাই। সেটাই হচ্ছে আমাদের মূল জায়গা। আমরা ইমোশনালি হোক আর যেভাবে হোক না কেন, আমি আমার বিক্রি সক্ষমতার জায়গাটা তৈরি না করে আমি আমার প্রোডাকশনের সক্ষমতার জায়গাটা তৈরি করেছি। আমি মনে করি যে বাংলাদেশ ইজ রানিং ওভার ক্যাপাসিটি কম্পেয়ার টু ইউর মার্কেটিং অ্যান্ড সেলস এফিসিয়েন্সি। সেটা একটা মূল কারণ। তার আরেকটা কারণ হচ্ছে যে কান্ট্রি ইমেজের একটা সংকটের মুখোমুখি ছিলাম আমরা। রানা প্লাজা আর ঘটনার পরে প্রায় 2 বছর ছিল আমাদের সংকটকালীন সময়। তারপরের পরবর্তী বছরগুলোতে আমাদের নতুন নতুন গল্প বানানোর সময়। যে আপনি দেখেন রানা প্লাজার এই বিশাল দুর্ঘটনার পর এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যাবে না। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। সেখানে আমাদের উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম অ্যান্ড কমিটমেন্ট, সরকারের নীতিগত সহযোগিতা, পরবর্তীতে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স অর্থাৎ বায়ারদের যে অ্যাসোসিয়েশন, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টায় যে এই সেক্টরটা একসময় ছিল ভঙ্গুর, পৃথিবীব্যাপী যে সেক্টরটা ইমেজ ছিল যে এখানে নিরাপদ নয়, সেটা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট সেক্টর ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এইটা অবশ্যই আমাদের বড় ধরনের অর্জন। আপনি শুরুতে উল্লেখ করেছিলেন যে মার্কেটিং এফিসিয়েন্সি আমাদের নাই, অর্থাৎ এখানে দর কষাকষির জায়গাতে আমাদের দুর্বলতা আছে। এটি অবশ্যই মালিক পক্ষের জায়গায় যে দক্ষতার কথা বলা সেই জায়গায় ঘাটতি আছে। এইটি তো আসলে বাংলাদেশের যারা উদ্যোক্তা আছেন তারা তো শিক্ষিত উদ্যোক্তা এবং যথেষ্ট দক্ষ, কারণ আমাদের প্রোডাক্টিভিটি বেড়েছে, আপনি নিজে উল্লেখ করেছেন। সেই জায়গাটাকে আমরা এখনো এখন আমি মনে করি যে আমরা সব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারি। আপনি যদি 80 দশক 90 দশকের কথা ভাবেন, যখন কোটা রিজিম শেষ হলো, তখন মনে হচ্ছিল বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা টিকে থাকতে পারবো না, কারণ হিস্টোরিক্যালি আমাদের গার্মেন্টস ওয়ান বেসড অন দ্য কোটা, আমেরিকান কোটা। কিন্তু সেই রিজিমকে আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের মাধ্যমে বের হয়ে সেখান থেকে কোটাকালীন সময় আমাদের এক্সপোর্ট ছিল $10 বিলিয়ন, কোটা পরবর্তী সময়ে সেটা চলে গেল $20 বিলিয়ন। আজকের সেটা প্রায় $30+ বিলিয়ন। এবার উই আর এক্সপেক্টিং অ্যারাউন্ড $35 বিলিয়ন এর এক্সপোর্ট। এই যে সংকটগুলোকে মোকাবিলা করে আমরা কোটাকালীন যে চ্যালেঞ্জ রিজিম ছিল, সেই রিজিম থেকে বেরিয়ে এসে আমরা যখন একটা নতুন গল্প তৈরি করছিলাম, তখন আমাদের রানা প্লাজার মতো একটা ঘটনা ঘটে গেল। রানা প্লাজা ঘটনা ঘটার পর আমাদের আবার নতুন করে ইমেজ ক্রাইসিস হলো। সেখান থেকে বেরিয়েছে আজকে যদি আপনি বলেন রানা প্লাজার ঘটনা আজকে 6 বছর পূর্তি হচ্ছে, তাই না? প্রথম 2 বছর আমরা কিন্তু চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, তারপর কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। গত বছর প্রায় আমরা 9% গ্রোথ পেয়েছি। এই বছর আজকে পর্যন্ত কিন্তু আরএমজি সেক্টরের আমাদের এক্সপোর্ট গ্রোথ ইজ ওভার 14%। তো আই এম এক্সপেক্টিং অ্যারাউন্ড 15% গ্রোথ। এটা কিন্তু চারটি কথা নয়। তাই যে আমি বলবো যে আমাদের ইনএফিশিয়েন্সিটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, এটাকে আমি আবার গুরুত্বও দিচ্ছি। কারণ হয় কি যে আমরা যদি প্রোডাকশন হাউসগুলো নিয়ে আমরা এতদিন ব্যস্ত ছিলাম, আমরা যখন রানা প্লাজার ঘটনার পর আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের প্রেশারের উপর ভিত্তি করে আমাদের প্রায় 2200 ফ্যাক্টরিকে অ্যাকর্ড অ্যালায়েন্সের আওতার মধ্যে এনে প্রায় এখন 95% বা 80% আমরা ইয়েতে রিস্ট্রাকচারিংয়ে গেছি। এখন আমরা তৈরি হয়েছি। আগামী দিনগুলো নতুন নতুন গল্প দেখবেন যে আমরা এতদিন প্রোডাকশন হাউসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করেছি, আমরা কাজ করেছি হাউ টু ইমপ্রুভ আওয়ার প্রোডাক্টিভিটি, হাউ টু ইমপ্রুভ আওয়ার কমপ্লায়েন্স, আমাদের ওয়ার্ক সেফটিগুলো নিয়ে আমরা কাজ করেছি। এখন আমাদের সময় আসছে যে নতুন নতুন গল্প তৈরির। এখানে একটি কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে। আমাদের প্রজন্ম কিন্তু 80 দশকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে, আজকে পর্যন্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রির লিডারশিপ কিন্তু আমাদের প্রজন্মে। আগামী বছর নুরুল ইসলাম, আমরা এই যে ট্রান্সফরমেশন রূপান্তরের গল্পটি একটু পরে শুনবো। আমাদের আজকে আলোচনার বিষয় নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন প্রস্তুত আছে, সেটি একটু দেখে নিতে চাই। প্রতিবেদনটি দেখবো আমরা এখন। বিশ্বসেরা 10টি পোশাক কারখানার 7টি বাংলাদেশে। রানা প্লাজা ট্র্যাজেডির পর গত 6 বছরে পোশাক কারখানায় হতাহতের ঘটনা ঘটেনি একটিও। কেউ আমাদের আঙ্গুল তুলতে পারবে না বাংলাদেশি ইন্ডাস্ট্রি সম্বন্ধে। আমরা বলবো যে টপ অফ দ্য টপেস্ট ইন্ডাস্ট্রি। মিনিমাম একটা মিডল স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিও তার প্রায় 5-6 কোটি টাকা খরচ হচ্ছে সেই সেফটি ইকুইপমেন্ট জন্য ইনস্টল করতে।
নিরাপদতম কারখানার স্বীকৃতি মিললেও পোশাকের দামে তার প্রতিফলন নেই, বরং গত 5 বছরে অন্তত 10% দাম কমেছে ইউরোপ আর আমেরিকার বাজারে। এত সবুজ কারখানা আছে কিন্তু সবুজ দামটি নেই। কাজেই এই জায়গাটিতে আমরা এখনো কিন্তু মার খাচ্ছি। একসাথে যদি আমরা সকলে ঘুরে দাঁড়াতে পারি, যদি একবার ঘুরে দাঁড়িয়ে বলি যে আসলে এর কমে বিক্রি করব না, তাহলে বাংলাদেশের চেহারাটা বদলাবে। বেঞ্চমার্ক প্রাইসিংটা আসলে আমরা একটা প্রজেক্ট হিসেবে নেব। হ্যাঁ, আসলে নিচ্ছি, আমরা কাজ শুরু করব। সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে পোশাক কারখানার শক্ত ভিত্তি তৈরিতে সহায়তা করেছে 2 ক্রেতাজোট অ্যালায়েন্স অ্যাকর্ড। অ্যালায়েন্স চলে গেলেও অ্যাকর্ড আছে অন্তত জুলাই পর্যন্ত। তারপরও যেন কারখানার নিরাপত্তা কার্যক্রমে ঘাটতি না পড়ে সেই তাগিদ দিয়েছেন শিল্পখাত বিশেষজ্ঞরা। সরকারের এককভাবে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজস্ব লোকবল দিয়ে করাটি দুঃসাধ্য। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের অধীনে যৌথ উদ্যোগে এবং সরকার সেখানে একটি আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে থেকে এই কার্যক্রমগুলো যেন আগামী দিনে তারা অব্যাহত রাখে। পোশাক খাতে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে উৎপাদন সক্ষমতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও পরামর্শ এসেছে। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সৈয়দ নুরুল ইসলাম, প্রতিবেদনে অনেকগুলো বিষয় এসেছে। আপনি রূপান্তরের কথা বলছিলেন, প্রতিবেদনে দেখলাম যে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ এসেছে। আমাদের বস্ত্র খাতে ইতিমধ্যে প্রযুক্তি বোধে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু রূপান্তর করতে আমরা পেরেছি? কিন্তু একটা জায়গায় এখন নতুন করে কথা বলতে হবে যে আমরা শুধু কি আরএমজি সেক্টর নিয়ে কথা বলবো নাকি আমরা এটাকে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর নিয়ে কথা বলবো। বাংলাদেশ কিন্তু 10 বছর আগে শুধু আরএমজি নির্ভর ছিল, অর্থাৎ আমরা বিদেশ থেকে কাপড় আনতাম, সেই কাপড়টা কেটে সেলাই করে আমরা এখন বিক্রি করতাম। এখন কিন্তু আমরা নতুন গল্পের কথা বলছি। বাংলাদেশ কিন্তু এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেনিম ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। বাংলাদেশ গার্মেন্টসের নিক্স গার্মেন্টসের যে রিকোয়ারমেন্ট তার প্রায় 90% বাংলাদেশ লোকালি প্রডিউস করে, এবং আমরা এখন ওভেনের দিকে যাচ্ছি, ওভেন ফেব্রিক্সের দিকে যাচ্ছি। এই যে নতুন রূপান্তরগুলো, সেখানে কিন্তু প্রযুক্তির আপনার অনেক বড় সমাহার হয়েছে। আপনি যদি আমাদের পাশের দেশের মেশিনগুলোকে দেখেন, আমাদের দেশের দেখবেন আমরা কিন্তু অনেক বেশি হাইটেক মেশিন ইউজ করি টেক্সটাইল সেক্টরে। তাই আমরা এখন শুধুমাত্র গার্মেন্টস নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো, আমরা পুরো সেক্টরটা নিয়ে কথা বলবো, যে স্পিনিং থেকে শুরু করে সুতা তৈরি থেকে শুরু করে সুতা রং করা, সুতা দিয়ে কাপড় বানানো, কাপড় সেলাই করে কেটে কাপড় সেলাই করে এক্সপোর্ট করাটা পর্যন্ত যদি আমরা একই সুরে কথা বলতে পারি, তাহলে কিন্তু একটা নতুন গল্প আমরা। তার মানে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে আমাদের সক্ষমতার জায়গা, আমরা কি এখন পুরোপুরি সক্ষম হয়ে গেছি? আমরা পুরোপুরি সক্ষম না হলেও আমরা অনেক দূর এগিয়ে গেছি বলতে পারেন আপনি। অলমোস্ট ডেনিমে আমরা কিন্তু পুরোপুরি সক্ষম, আমরা নেটে অলমোস্ট পুরোপুরি সক্ষম। শুধু ট্র্যাডিশনাল ওভেনে আমরা এখনো পিছিয়ে আছি, সেটাও কিন্তু আমরা, যেমন সরকার যখন নতুন করে গ্যাস সংযোগ দিচ্ছে, বিদ্যুৎ উৎপাদন যেহেতু এখন সন্তোষজনক পর্যায়ে যাচ্ছে, আপনি দেখবেন আগামী 2-4 বছরের মধ্যে আমরা কিন্তু ওভেন ফ্যাক্টরি একটা নতুন গল্প তৈরি করতে পারবো। তাই আমি মনে করি যে প্রোডাকশন হাউসগুলো নাও রেডি, অ্যান্ড আগামী 2-4-5 বছরের মধ্যে আমাদের নতুন নতুন প্রযুক্তির সমাহার হবে। আপনার বাংলাদেশ দেখেন টপ লিস্টেড ফ্যাক্টরিগুলোর মধ্যে বাংলাদেশের 10 টপ লিস্টেড ফ্যাক্টরি আছে। আমাদের নতুন প্রেসিডেন্ট বললেন সবুজ ফ্যাক্টরি অনেক হয়েছে, সবুজ প্রাইস নেই, এবং সবুজ প্রাইস না থাকার জন্য উনি যে ইন্ডিকেশনটা দিয়েছেন আমার আগের কথার সাথে ওনার কথা কিন্তু মিলেছে। সেটা হচ্ছে যে প্রাইসের জন্য আসলে বেঞ্চমার্ক প্রাইস কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে। আমরা নর্মালি যে বাইং মিটিংগুলোতে যাই, আমরা 3 বন্ধু একই ফ্লাইটে যাই, একই হোটেলে যাই, একই বায়ারের 3টা নেগোসিয়েশন বুথে গিয়ে কথা বলি, একই সময়ে 3টা বায়ারের সাথে। আমরা কেউ অফার করি $5 5 পকেট ডেনিম, আর কেউ অফার করে $6, আবার কোনো এক বন্ধু অফার করে 4.5। এই সমন্বয়টা তাহলে হয় এই না জায়গায়, অথচ আমরা একই ফ্লাইটে যাই, একই হোটেলে থাকি, একই বায়ারের সাথে একই সময়ে মিটিং করে 3টা নেগোসিয়েশন বুথে বসে, সেখানে একজন অফার করছেন 4.5, একজন অফার করছেন $5, একজন অফার করছেন 5.5 or $6। তখন কিন্তু বায়ার বলছে হোয়াট ইজ হ্যাপেনিং। তো বায়ার আমাকে পাল্টা বলে তুমি $4 দেওয়া যাবে কিনা দেন, কারণ তোমার বন্ধু কিন্তু আমাকে $4.50 দিয়েছে। তখন আমি চিন্তা করি এই অর্ডারটা যদি আমি না নেই, আমার যে প্রোডাকশন ক্যাপাসিটি আমি বাড়িয়ে ফেলেছি, আমি বাড়িতে গিয়ে যদি অর্ডার না নিয়ে যেতে পারি, তাহলে 3 মাস আমার ফ্যাক্টরি যদি বন্ধ থাকে, আমার 10 কোটি টাকা বেতন খাতে লস হবে, তার থেকে আমি এখানে কিছু লস দিয়ে অর্ডারটা নিয়ে ফেলি। এই জায়গায় আমাদেরকে কিন্তু এখন কাজ করতে হবে। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত বাংলাদেশ যে পোশাকগুলো রপ্তানি করে সেগুলো কম দামের পোশাকে বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানি হয়ে থাকে। বেশি দামের যে পোশাকগুলো সেগুলো আমরা কম তৈরি করি এবং রপ্তানি জায়গাটাও কম। তো আমরা কি এই জায়গায় রূপান্তর করছি? আমাদের সেখানেও আমাদের রূপান্তর হচ্ছে। আমরা কিন্তু এখন আপনার হিস্টোরিক্যালি আমরা হচ্ছে বেসিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স। কারণ আপনি দেখেন আমাদের লাইনগুলোর সাইজ যদি দেখেন, আমরা 35 মেশিন, 60 মেশিন, 55 মেশিনের লাইন করে, কারো কাছে 50 লাইনের ফ্যাক্টরি, কারো কাছে 1000 লাইনের, 100 লাইনের ফ্যাক্টরি। এখানে কিন্তু খুব বেশি ভ্যালু এডেড প্রোডাক্ট আপনি করতে পারবেন
পারবেন না, যেগুলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া করে, ছোট ছোট ফ্যাক্টরিগুলো করে 1000-2000 পিস করে, ভ্যালু এডেড কাজ করে ওনাদের, তারপরেও কিন্তু ওনাদের সারা বছরের এক্সপোর্ট হচ্ছে $15 বিলিয়ন, আমার এক্সপোর্ট হচ্ছে $35 বিলিয়ন। হিস্টোরিক্যালি আপনি যেই জায়গায় গেছেন ওখান থেকে বেরিয়ে আসার কোনো মানে হয় না। হ্যাঁ, আমাদের এখন যেমন আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমরা একটা ছোট ফ্যাক্টরি করছি, আমরা ভাবছি যে এখানে অটোমেশনের ব্যবস্থা করে ভ্যালু এডেড প্রোডাক্টগুলো করার জন্য। বড় লাইন দিয়ে কিন্তু খুব বেশি ভ্যালু এডেড প্রোডাক্ট আপনি করতে পারবেন না, কারণ এটা উইল নট টেক। আমরা করার সময় কিন্তু আমরা 500 লাইন, 100 লাইন, 50 লাইন, 50 মেশিন, 60 মেশিনের ফ্যাক্টরি করে বসে আছি। ইট ইজ আর অল আওয়ার লিমিটেশনে বলতে পারেন, আবার এগুলো আমাদের যোগ্যতাও বলতে পারেন, কারণ বেসিক গার্মেন্টসের মার্কেট হোল দ্য ইয়ার থাকবে, সারা পৃথিবীতে থাকবে। এটাকে আমি বাদ দিয়ে নতুন করে আবার নতুন কোনো গল্প তৈরির পরে আমরা বেসিকটাকে ধরে রেখে আমরা এখন ভ্যালু এডেড প্রোডাক্টের দিকে যাওয়ার জন্য যে চিন্তা চেতনা হচ্ছে, সেটা হচ্ছে। আমি একটা কথা বললাম, আমাদের তো সম্পদ সীমিত, অর্থাৎ জনবল সীমিত, আমাদের দক্ষতাও সীমিত, তো সেই জায়গার তো আসলে সমন্বয়ের দরকার। আমি যদি বেসিকটা পুরোপুরি রাখতে চাই তাহলে ভ্যালু এডেড জায়গার না, যে আমি বৃদ্ধি, সেটা আমি করতে মনে করি পারবো। আমাদের এই জায়গায় আমাদের সম্পদ সীমিত না, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রির পেছনের কারিগর হচ্ছে মানুষ। আমাদের কিন্তু সবচেয়ে বড় জায়গায় হচ্ছে মানুষ, আমাদের ট্রেন মানুষ তৈরি করতে হবে। আপনি যেমন আমার বন্ধু আজিম বলছিল যে বাংলাদেশ নাও ইজ এ ব্র্যান্ড অফ আরএমজি গার্মেন্টস, বাংলাদেশ এখন টপ লিস্টেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। এটার পেছনে যতটুক নাম যন্ত্র কাজ করেছে তার থেকে অনেক বেশি কাজ করেছে আমার সহকর্মী, শ্রমিক, কর্মচারী ভাইরা এবং আমার উদ্যোক্তারা, সরকারের সাপোর্ট। তাই আমি মনে করি যে আমাদের লিমিটেশনগুলো খুব বেশি প্রখর না। আমাদের যে জায়গায় আমরা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে কমপ্লায়েন্স নিয়ে আমরা কাজ করি না, একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে গেছিল রানা প্লাজার পরবর্তী। সেই ইমেজটাকে আমরা ওভারকাম করে আমরা পৃথিবীর বুকে এখন মানচিত্রে এখন নতুন একটা ব্র্যান্ড তৈরি করেছি, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশটাকে নিয়ে যেতে হলে আমাদেরকে কিন্তু আমার যে নতুন প্রেসিডেন্ট বা রুবানা ম্যাডাম যেটা বললেন যে বেঞ্চমার্ক প্রাইস নিয়ে কথা বলতে কাজ করতে হবে। আগের কোনো বিজেপি প্রেসিডেন্টের কাছে এভাবে বললে এই শব্দটা উচ্চারিত হয়েছে বলে আমার মনে হয় না। বিজেপিকে কিন্তু এখন দায়িত্ব নিয়ে বলতে হবে যে উই শুড সিট টুগেদার, উই হ্যাভ টু ফিক্স আওয়ার বেঞ্চমার্ক প্রাইস। আমরা যেই বায়ারের কাছে যেই যাই না কেন এই আইটেমটা মিনিমাম এই প্রাইসে আমরা অফার করব না, তখন কিন্তু বায়ার, আপনি এখন বায়ার যদি বিনা পয়সায় কাপড় পায় তো আপনি তাকে আপনার পয়সা দেবেন কেন? সো দ্যাটস ওয়াই দ্য প্রাইস ইজ এ বেসিস অফ দ্য নেগোসিয়েশন। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের অবশ্যই সংগঠিত আচরণ করতে হবে। এবং আমাদের যে বস্ত্র খাতে যে উত্থান হলো, তাহলে আপনি বলছিলেন যে পেছনের কারিগরদের বড় অবদান আছে। পেছনের কারিগররা কেমন আছেন আমরা বিরতির পর সেগুলো আপনার কাছ থেকে শুনবো। দর্শক, এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। থাকুন ইসলাম ব্যাংক নিবেদিত টালিখাতায়। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আমাদের সঙ্গে আছেন ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম। কথা বলছিলাম কমপ্লায়েন্স হলো, দাম বাড়লো না। জনাব নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে আমাদের পেছনের কারিগররা মূলত বস্ত্র খাতের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে, কিন্তু কদিন আগে অ্যাকশনের একটি গবেষণা করেছে, সেখানে তারা দেখিয়েছে যে মূলত একদম এন্ড ইউজার একটি পোশাক যে দামে কিনে থাকেন তার খুব সামান্য অংশই একজন পোশাক শ্রমিক পান, পুরো টাকাই বায়ার এবং মালিক পক্ষের পকেটে যায়, এবং এই কারণে তাদের জীবন মানের উন্নয়ন ঘটছে না। আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা আংশিক সত্য, কারণ আপনাকে দেখতে হবে আমি যে 5 পকেট ডেনিমটা $4.5 বিক্রি করছি, সেটা আপনি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট থেকে আপনি কিনছেন 20 পাউন্ডে, তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? আমাদের কিন্তু 5 পকেট ডেনিম অন অ্যান অ্যাভারেজ প্রাইস ইজ $5. ইফ আই এম গেটিং $5 আই এম হ্যাপি। সো $5 নিচেও আমাদের অনেক বন্ধু বান্ধব বিক্রি করে, কিন্তু কোনো আপনি যদি প্রিমার্কে গিয়েও যদি যান, লন্ডনের সবচেয়ে লো প্রাইস বা শপও যদি আপনি যদি যান অক্সফোর্ড স্ট্রিট থেকে, ইউ ক্যানট বাই লেস দেন £15। এই যে 5 থেকে 15 পাউন্ড দিয়ে এন্ড ইউজার কিনছে, মাঝখানের যে গ্যাপটা $10, সেটা কিন্তু পুরোটাই এবং বায়ার রিলেটেড লোকজনের কাছেই যাচ্ছে, আমার কাছে আসছে না। আমি কিন্তু $4.5 উপর পাচ্ছি না। $4.5 দিয়ে যখন আমি একটা 5 পকেট ডেনিম বিক্রি করি, সেখানে কিন্তু আমার রিস্ক ফ্যাক্টরগুলো কভার করলে আমি 25 পয়সার উপর থাকে না। কারণ আপনাকে দেখতে হবে, আমি একটা কনসাইনমেন্টে হয়তো $1 লাভ করেছি, আরেকটা কনসাইনমেন্টে আমি ইয়ার খেয়ে লস করেছি, দিন শেষে হোয়াট ইজ মাই প্রফিটেবিলিটি, আমাকে কিন্তু এই ক্যালকুলেশনটাই দেখতে হবে। তো সেই জন্য আমরা একটা 5 পকেট ডেনিমের জন্য 50 পয়সা যদি আমি পাই, 50 সেন্টস যদি আমি পাই, আই এম হ্যাপি। এই 50 সেন্টস থেকে আমি কোথায় কি দেব? আপনি দেখেন কস্ট অফ ডুইং বিজনেসের কথা যদি বলেন, আমরা সরকারের প্রচণ্ড চাপের পরেও আমরা সিঙ্গেল ডিজিটে যেতে পারিনি। এখন তো ব্যাংক ইন্টারেস্ট কোথায় গিয়ে ঠেকবে সেটা আমি জানি না। আপনি শ্রমিকের বেতন বেড়েছে কিন্তু আমার প্রাইস বাড়েনি। আপনি দেখেন আমার কস্ট অফ ডুইং বিজনেস গার্মেন্ট সেক্টরে 30% বেড়ে গেছে, প্রাইস কমে গেছে 20% or 30%। তাহলে
আমার বিজনেসের এফেক্টটা অলমোস্ট 60%। একটা বিষয় আমি আসলে জানতে চাই আপনার কাছে, বস্ত্র খাতটা মোটামুটি শ্রমঘন একটি শিল্প খাত। উন্নত দেশ যেগুলো, চীনের মতো দেশ এবং এই শ্রেণীর অন্য দেশগুলো মূলত তারা এই শ্রমঘন জায়গা থেকে ট্রান্সফার হচ্ছে প্রযুক্তির জায়গা থেকে, ফলে ব্যবসা মূলত বাংলাদেশের মতো শ্রমঘন জায়গায় আসছে। তারপর আমরা প্রতিযোগিতায় হেরে যাচ্ছি কেন বারবার? আপনি যদি বলেন প্রতিযোগিতায় হেরে যাচ্ছেন, তাহলে আপনি $10 বিলিয়ন এক্সপোর্ট থেকে $40 বিলিয়ন এক্সপোর্টের স্বপ্ন দেখছেন কেমন? প্রতিযোগিতায় হেরে যাচ্ছে তাহলে কথা তো মিলছে না। আপনারা বলছেন যে আমি যে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত বায়ারের কাছ থেকে অপটিমাম প্রাইসটা বের করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমিও স্বস্তি থাকতে পারবো না, আমার পেছনের কারিগর যারা তারাও স্বস্তি থাকতে এই পারবে না। বায়ার কি এর চাইতে বেশি দাম দিয়ে ডেনিম কিনছে অন্য দেশ থেকে? ডেফিনেটলি যদি না, আমার কাছ থেকে পেলে সে ব্যাগ থেকে কিনবে কেন? আমি যে কথা বলছিলাম যে আমরা 3 জন বন্ধু একই ফ্লাইটে গিয়ে, একই হোটেলে গিয়ে, একই বায়ারকে 3টা প্রাইস অফার করে আসছি। সেই বায়ার যখন চাইনিজকে ডেকে বলে বাংলাদেশ থেকে আমি 4.5-এ পেয়েছি, তুমি কেন দিবে না? তো চাইনিজ হয় দিচ্ছে, না হয় উঠে চলে যাচ্ছে। চাইনিজ বলছে আমার তো আই হ্যাভ আদার অপশন, আমার কোনো অপশন নেই, কারণ আমি গত 20 দিন ধরে স্বপ্ন দেখেছি নিউ ইয়র্কের বায়ার মিটিংয়ে যাব, 3 বন্ধু গল্প গুজব করবো, একই হোটেলে থাকবো, 3 বন্ধুর সাথে কম্পিট করে আমি ব্যবসাটা নিয়ে আসবো। চাইনিজ বলছে আমি যাচ্ছি, মেবি আই উইল গেট অর্ডার অর আই উইল নট গেট অর্ডার বিকজ আই হ্যাভ আদার অপশন টু। আমার কাছে কোনো অপশন নেই। সেই জায়গায় আমি মনে করি যে আমার সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে হলে আমাদের যে পেছনের কারিগর যারা, আমার সহকর্মীদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাদেরকে বাঁচিয়ে না রেখে আমি এই শিল্প টিকিয়ে রাখতে পারবো না। তাদেরকে বাঁচিয়ে রাখতে হলে সরকারের উদ্যোগ, আমাদের উদ্যোগ, বিজিএমই বিকেএমইর উদ্যোগে আমাদের একটা বেঞ্চমার্ক প্রাইসিং, যে শব্দটা উচ্চারণ করেছেন আমার প্রেসিডেন্ট, যে বেঞ্চমার্ক প্রাইসিং এর ব্যবস্থা আমাদের করতে হবে। আনটিল আর আনলেস উই উইল গেট ইট, আমরা আসলে নিজেও টিকে থাকতে পারবো না, আমরা আমাদের পেছনের কারিগরদের টিকে রাখতে পারবো না, জাতীয় অর্থনীতিতে খুব বড় ভূমিকা আমরা রাখতে পারবো না। বেঞ্চমার্ক প্রাইস ঠিক করতে না পারার কারণে তার দায় নিচ্ছে কিন্তু শ্রমিকরাই। যেমন টিআইবি বলছে, তাদের সম্প্রতি যে গবেষণাটি বেরিয়েছে যে শ্রমিকের মজুরি বেড়েছে, কিন্তু প্রকৃত মজুরি যেটিকে বলা হচ্ছে সেখানে 26% কমেছে। ফলে তার জীবনমান আরো কমেছে। সে ঠিকমতো খেতে না পারলে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে না পারলে, ঠিকমতো ঘুমোতে না পারলে কি করে ফ্যাক্টরিতে গিয়ে তার সেরা কাজটি দেবে? আপনি দেখেন এটা রাষ্ট্রের কিছু কাজ আছে। প্রাইস বাড়িয়েছেন, ইনফ্লেশন বেড়ে গেল, বাড়ি ভাড়া বেড়ে গেল, বিদ্যুতের দাম বাড়লো, সেটা আমি পে করতে পারি না। আর ম্যাক্রো ইকোনমিটা কিন্তু কন্ট্রোল করছে রাষ্ট্র এবং সরকারের যে ম্যানেজমেন্টের কারণে যদি কারো জীবনযাত্রার মান বেড়ে যায়, সেখানে যদি আমি কন্ট্রিবিউট করতে যাই, আমার কম্পিটিবিলিটির কথা বলতে হবে। তাই আমি মনে করি ইউ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। আপনি দেখেন টিআইবির যে রিপোর্টটা বলেছেন যে বেতন বাড়িয়েছে, কে বাড়িয়েছি? আমি বাড়িয়েছি। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, কে বাড়িয়েছে? সেটা সোসাইটি বাড়িয়েছে, রাষ্ট্রীয় অর্থনীতি বাড়িয়েছে, সেটার জন্য আমি দায়ী না। তা আপনি তো আমার উপর ব্লেম করতে পারেন না। এখন তার যে নিত্যপণ্য যেটি, নিত্যপণ্য যেটি সে কিন্তু মার্কেট থেকে কিনছে, সেটা তো আসলে প্রাইভেট বিজনেসম্যানরা সেটা সরবরাহ করছে না। এখানে আসছে আপনাকে যখন অর্থনীতি নিয়ে কথা বলতে হবে, তখন কিন্তু অর্থনীতির কম্পোনেন্টস গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমি এখন যদি বলি যে আমি পেইং 30% মোর দেন লাস্ট 5 ইয়ার্স, হ্যাঁ, হোয়াট আই ক্যান ডু, 30% আমি কোত্থেকে আনছি? আমি কোটার সময় আমি একটা প্যান্ট বিক্রি করতাম $20 দিয়ে, সেটা এখন বিক্রি করি $4, $4.5। টাকাটা আসবে কোত্থেকে? আমি যে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে উই ডোন্ট লাইক টু গো ফর এ কনফ্লিক্ট। আমাদের এখানে সরকার, ব্যক্তি উদ্যোগ, আমাদেরও কিছুটা সাধন করতে হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আমি ঘুরে ফিরে একটা কথা বলবো, বাংলাদেশ ইজ রেডি ফর প্রোডাকশন, বাট বাংলাদেশ ইজ নট রেডি ফর মার্কেটিং। সেলস এর মার্কেটিংয়ে আমাদের এফিসিয়েন্সি লেভেল অনেক হাই করতে হবে। আপনি যদি আমার কথাই বলেন, আমিও বাংলাদেশের মিডিয়াম সাইজের একটি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে সি হিসেবে কাজ করছি। আমি সুতা বানাই, সুতা রং করে, কাপড় বানাই, কাপড় ফিনিশ করে কেটে আমি এক্সপোর্ট করি। আপনি যদি আমার পরিবারের মার্কেটিং এফিসিয়েন্সির কথা বলেন, আমি বলবো আই ফিল শেম দ্যাট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ক্যাপাবিলিটি টু ডু ইট। আমি নিজেও ফিল করেছি। আমি এখনও ঢাকার বাইং হাউসমুখী মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে বসে আছি। আমি গত 6 মাসে আমার প্রোডাক্ট স্যাম্পলগুলো নিয়ে আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াইনি, আমি সেলসটা দেখি। তাহলে এইটা আমার ব্যর্থতা, তো আমি অন্য কাউকে আমি দিতে পারি না। তাই আমি মনে করি আমাদের এই জায়গায় অনেক কাজ করতে হবে। বিজিএমইকেও অনেক উদ্যোগ নিতে হবে। ব্র্যান্ডিংটাকে, বিজিএমইর পক্ষে ইন্ডিভিজুয়াল মার্কেটিং করা সম্ভব না, বাট বিজিএমই ক্যান ডু এ ন্যাশনাল মার্কেটিং। ব্র্যান্ডিংয়ের কাজটা যেই আজকে পৃথিবীতে বলছে আমরা সেফেস্ট সেক্টর, সেটাকে কিন্তু পৃথিবীর বায়ারদের কাছে দৃশ্যমান করতে হবে, সেটা বায়ারদের কাছে পৌঁছে দিতে হবে।
এই পৌঁছানোর কাজটা ইন্ডিভিজুয়ালি ওয়েল গ্রুপের পক্ষে সম্ভব না, সেটা বিজেপির পক্ষে সম্ভব, সেটা বিকেএমইর পক্ষে সম্ভব, সেটা রাষ্ট্রের পক্ষে সম্ভব। সেই কাজগুলো বিজেপি আশা করব যে বিজেপি নিয়ে আমার অনেক সমালোচনা করেছি আমি ব্যক্তিগতভাবে, অনেক বিষয় নিয়ে আমার দ্বিমত পোষণ করেছি আমি। বিজেপি যে কাজটা করার কথা ছিল সে কাজটা রাইটলি করতে পারে নাই। এবার আমি আশা করব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসছেন, নেতৃত্বের আমি আমাদের প্রেসিডেন্টের শুনেছি যে উনি একটা কথা বলেছেন, আমরা এখন নতুন নতুন গল্প বলার সময় আসছে। এই যে নতুন নতুন গল্প বলার যে সময়, এই গল্পটা কার কাছে বলবো? এই গল্পটা আমি আর আপনি বললে হবে না, এই গল্পটা নিউ ইয়র্কে ম্যানহাটনে গিয়ে বলতে হবে, এই গল্পটা অক্সফোর্ডে গিয়ে বলতে হবে, এই গল্পটা টোকিওতে গিয়ে বলতে হবে, এই গল্পটা ব্রাজিলে গিয়ে বলতে হবে, এই গল্পটা সাংহাইতে গিয়ে বলতে হবে, বিশ্বভাবে ব্র্যান্ডিং করতে হবে। এই গল্প বলার জায়গাগুলো আপনার বাড়িতে বসে থাকলে হবে না। ডিবিসি নিউজ কিন্তু বা এখন কিন্তু কেউ দেখছে না ম্যানহাটনে গিয়ে দেখতে হবে। পাশের বাড়ি ইন্ডিয়াতে বড় বড় মার্কেট, আমাদের ওদের ওখানকার ওখানে কিন্তু আমরা 2 বিলিয়ন থেকে 3 বিলিয়ন ডলার্সে গার্মেন্টস এক্সপোর্ট করতে পারি। সেই চ্যালেঞ্জগুলোকে দেখেন। আপনি এখন ইন্ডিয়াতে মার্কস অ্যান্ড স্পেন্সারের দোকানে যান, থাইল্যান্ডের মার্কস অ্যান্ড স্পেন্সারের দোকানে যান, সৌদি আরবের মার্কস অ্যান্ড স্পেন্সারের দোকানে যান, ডেনিম অ্যান্ড টুইল রেঞ্জ ইজ মেড ইন বাংলাদেশ। আই ফিল প্রাউড। আমি যখন মার্কস অ্যান্ড স্পেন্সার থেকে ডেনিম কিনতে যাই, মেড ইন বাংলাদেশ দেখে আমার বুকটা ভরে যায়। যদি মার্কস অ্যান্ড স্পেন্সার আমার কাপড় নিয়ে ইন্ডিয়াতে বিক্রি করতে পারে, ওয়াই আমি ইন্ডিয়াতে গিয়ে একটা লোকাল ব্র্যান্ডে গিয়ে আমি আমার ডেনিমটা বিক্রি করতে পারছি না? এই ব্যর্থতা কিন্তু আমার ইন্ডিভিজুয়ালি, আমি মনে করি আমার। যদি সমষ্টিগতভাবে বলেন বলবো যে বিজেপির ব্যর্থতা, আবার রাষ্ট্রীয়ভাবে যদি বলেন বলবো এটা রাষ্ট্রের ব্যর্থতা। তাই আমি আমার নিজের ব্যর্থতাটাকে আগে কথা বলবো যে আই ফেল টু ডু ইট। কাঠামোগত কোনো সমস্যা আছে কিনা এবং যারা আমাদের শ্রমিক আছেন তাদের এফিসিয়েন্সি বাড়ানোর দরকার আছে কিনা, এই বিষয় নিয়ে আমরা বিরতি থেকে ঘুরে এসে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে এরপর যে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায়। আমাদের সঙ্গে আছেন ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম। কথা বলছিলাম কমপ্লায়েন্স হলো, দাম বাড়লো না। সৈয়দ নুরুল ইসলাম, আপনি বলছিলেন যে আমাদের বস্ত্র খাতের একটি বড় ধরনের বুম হয়েছে, কিন্তু রানা প্লাজা দুর্ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি যে কারখানা সংস্কারের কথা বলে অনেকগুলো কারখানা, বিশেষ করে বলা হচ্ছে 1200 কারখানা বন্ধ হয়েছে, প্রায় 4 লাখ শ্রমিক কর্মচ্যুত হয়েছে এবং এদের বেশিরভাগই ক্ষতিপূরণ পাননি এবং সবাই নতুন করে কাজও পায়নি। তাহলে আমাদের শ্রমিক যারা, এরা কিন্তু দক্ষ শ্রমিক ছিল, ফলে আমরা আমাদের কর্মদক্ষতার জায়গা থেকে তাদের সবাইকে কিন্তু কাজ দিতে পারছি না। এটি আসলে সুগঠিত ইন্ডাস্ট্রির লক্ষণ কিনা? এখানে কিন্তু আজকে আমি ইত্তেফাক একটা রিপোর্ট পড়ছিলাম যে আপনার সাথে একেবারে রিলেভেন্ট ছিল আজকের আলোচনার সাথে। সেখানেই বলা হচ্ছে যে আপনি যেটা বলছেন 1200 কারখানা, ছোট কারখানা বন্ধ হয়েছে, আবার 800-র মতো নতুন কারখানা, কমপ্লায়েন্ট কারখানা, নতুন কারখানা সৃষ্টি হয়েছে। এটা কিন্তু একটা চলমান। আপনি দেখেন বিজনেসে কিছু কিছু বিজনেস বন্ধ হয়ে যাবে, আবার নতুন কিছু বিজনেস আসবে। মার্কেট ইকোনমিতে ইস এ কমন ফেনোমেনা। এখানে আপনি কিন্তু কাউকে ইচ্ছা করেও আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আপনি দেখেন আমার 3টা হাই রাইজ বিল্ডিং চিটাগংয়ে যখন আমরা বিল্ডিং করি তখন আমাদের এয়ার প্রেশার ছিল 190 কিলোমিটার ইয়েতে হলে উইন্ড স্পিড, কিন্তু এখন সেটা অ্যাকর্ড অ্যালায়েন্সের পর সেটা হয়ে গেল 230 ও 260। আমাকে আমার সব বিল্ডিংগুলোকে কমপ্লায়েন্ট করে প্রায় 20 থেকে 25 কোটি টাকা খরচ করতে হয়েছে। এই টাকাটা কোত্থেকে আসবে, তাই না? এই টাকাটা আমি বিজনেস করেই আনতে হবে। আমি যদি এই জায়গাটা খরচ করতে না পারলে আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু একটি কথা তো আছে, কমপ্লায়েন্স করতে যে পরিমাণ খরচ হয়, যদি কমপ্লায়েন্স না করা হয় তার চেয়ে এই যে ক্ষতির জায়গা এটা আরো বেশি, ফলে কমপ্লায়েন্স করাটাই বরং অবশ্যই বেশি। আমি সেই রেজাল্ট আজকে দেখেন, আমরা যে গর্ব করে বলছি বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট ওয়ার্ক প্লেস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, গত 2-3 বছরের কর্ম পরিকল্পনার এক্সিকিউশনের কারণে। এই কথাটা আমি বলতে পারতাম না। বিজনেস উইল কাম। এখন প্রশ্ন আসছে, যে প্রশ্ন আপনি বলেছেন যে কর্মচ্যুতি বা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরি যেমন বন্ধ হয়েছে যাবে, ফ্যাক্টরি বন্ধ হবে, আবার নতুন ফ্যাক্টরি। এটা যেমন সত্য কথা, কিন্তু এই যে যারা চাকরিচ্যুত হলো, এদের কাজের বয়স কিন্তু কারোর শেষ হয়ে যায়নি, তারা কিন্তু নতুন করে এই খাতে আবার ফিরতে পারছে না অনেকেই। না, আমি কিন্তু আপনি যদি ডাটাগুলো দেখেন, আমাদের যে মাইগ্রেশন রেট, আমাদের যে শ্রমিক সংকট যেটা দেখছি, সেটার দিকে তাকালে কিন্তু আমি এটা বিশ্বাস করি না। বেতন দেওয়ার পর প্রায় 10% লোকজন কিন্তু কাজে আসে না। আমার 3000 মেশিন যদি থাকে, সেখানে আমার প্রায় 2 থেকে 300 মেশিন আমি অপারেট করতে পারছি না দক্ষ অপারেটর। কিন্তু বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের শ্রমিক অসন্তোষের ঘটনার পর ওই শ্রমিকের যে
যে সেন্ট্রাল ডেটাবেস থাকে সেই ডেটাবেস দেখার কারণে পরবর্তীতে নতুন একটি কারখানা তৈরি হলো, সেই কারখানায় তার জায়গা হচ্ছে না। আমার এরকম হয় কাছে কিনা? মনে হয় এই বিষয়গুলো আমি এক্স্যাক্টলি আমি এটা তথ্যভিত্তিক কিনা আমি জানি না, যে পারসেপশন নিয়ে কাজ করা হচ্ছে। আমার কাছে মনে হয় ওই ধরনের তেমন ঘটনা আলোচনার পর্যায়ে যাওয়ার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। কারণ এমন কোনো- পত্রপত্রিকায় এই নিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে, আলোচনা যত বেশি হয় তত ভালো। আমি আলোচনার বিপক্ষে না, তবে আমি মনে করি যে আলোচনাগুলো তথ্যভিত্তিক হলে ভালো হয়, কারণ আপনাকে টোটাল সেক্টরটার গ্রোথ দেখতে কিন্তু হবে। একটি বিষয় যদি আমি একটু জানান যে এটি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সানেমের তথ্য, সেখানে বলা হচ্ছে একসময় ফ্যাক্টরিতে 80% নারী শ্রমিক কাজ করতো, এখন সেটি 65% দাঁড়িয়েছে। নারী শ্রমিকের অংশগ্রহণটি কিন্তু কমছে সিগনিফিকেন্ট হারে। এটির কারণ কি তাহলে? এটা কারণ হয়তো নারী শ্রমিক হয়তো অন্যদিকে মুভ করছে, অন্য জায়গায়। যেমন আমাদের এখানে বেশ কিছু অ্যাসেম্বলিং প্ল্যান হচ্ছে। আপনি যদি সত্যিকার অর্থে গার্মেন্টস সেক্টরে, কিন্তু আমি আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা দেখছি, সেটা নিয়ে আমরা আলোচনা না করলে সেটা হচ্ছে যে শ্রমিক বা সহযোগীদের সংকট। কারণ গার্মেন্টস শ্রমিকের যেই ড্রপ রেট আমরা যেটা দেখছি, আমি আমার নিজের অভিজ্ঞতা, যে আপনার অন্যান্য বন্ধু বান্ধবের সাথে আলাপ করলে বুঝবেন, সেখানে কিন্তু সেই ডাটা কিন্তু বলে না যে আমার এখানে ওভারফ্লো শ্রমিক, আমার শ্রমিক কিন্তু ওভারফ্লো না। কিন্তু আমরা কিন্তু অলওয়েজ প্রতিটা দিন কিন্তু আমরা অটোমেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমরা শ্রমিক সংকটটাকে প্রকট হিসেবে দেখার চেষ্টা করছি। বেতন বাড়াটা ইম্পর্টেন্ট না, আমি বেতন দেওয়ার পরেও যদি শ্রমিক না পাই, তাহলে আমি ম্যানুয়াল মেশিনগুলো চালাতে পারবো না। আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করি, সেটা আমাদের সোয়েটার সেক্টরে কিন্তু একটা বড় শ্রমগণ সোয়েটার সেক্টর ছিল। সেটা অটোমেশনের কারণে বেশ কিছু সোয়েটার সেক্টরের শ্রমিক কিন্তু ড্রপ আউট হয়েছে। দ্যাট ইজ ট্রু, কারণ একটা মেশিন চালানোর জন্য আগে 2 জন শ্রমিক লাগতো, এখন 10টা মেশিন চালানোর জন্য শ্রমিক লাগে 1 জন। ওখানে কিন্তু কিছু ড্রপ আউট হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে আমি আমার যে ক্রাইসিস দেখি আমার এই সেক্টরে, সেখানে কিন্তু নতুন কর্মসংস্থান নিশ্চয়ই ক্রিয়েট হয়েছে। আমি হয়তো জানি না, আমার হয়তো বা অ্যাসেম্বলিং প্ল্যানগুলোতে যাচ্ছে। আপনি দেখেন এখন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা প্রোডাক্ট অ্যাসেম্বলিং হচ্ছে, সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো আমাদের ডেভেলপ হচ্ছে, অন্যান্য পেশাতে কাজ আসছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যেন আমরা এগোচ্ছি, আমাদের হতাশ হওয়ার কারণ নেই। আপনি একটা কথা আমি বারবার বলবো, রাষ্ট্র যে কাজটা করতে পারবে সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার পক্ষে সম্ভব না, আমার সেক্টরের পক্ষে সম্ভব না। সো উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। রাষ্ট্র পলিসি মেকিং এমনভাবে করবে যাতে দিন শেষে তৃণমূলের অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী যাতে বেনিফিটেড হয়। আবার তাদের দিকে তাকাতে গিয়ে আমাকে মেরে ফেললেও কিন্তু চলবে না, কারণ আমি যদি জব ক্রিয়েটার না হই, তাহলে জব ক্রিয়েট যদি না হয়, পিপল উইল নট কাম টু উইল নট গেট সেই পথটি অবশ্যই মালিক এবং সরকার মিলেই করে থাকবে। এই জায়গাটা সেক্ষেত্রে হচ্ছে আপনার পরামর্শটা কিভাবে শ্রমিক ভালো থাকবে? শ্রমিক ভালো না থাকলে এই খাত সাস্টেইন আমি সবসময় মনে করি যে এই খাতের সবচেয়ে বড় কারিগর হচ্ছে, পেছনের কারিগর হচ্ছে শ্রমিক কর্মচারী। তারা ভালো না থাকলে কোনো অবস্থায় আমার এই সেক্টর টিকে থাকতে পারে না। তাদেরকে ভালো রাখার জন্য আমি এককভাবে চিন্তা করলে হবে না, তাদেরকে ভালো রাখার জন্য প্রথম চিন্তাটা আসতে হবে রাষ্ট্রের পলিসিগত চিন্তা। তার উপর সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের সংগঠনগুলোর সাথে আরও ক্লোজলি কাজ করা। কারণ তাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য আপনি আমাকে মেরে ফেললে হবে না, আবার আমাকে বাঁচানোর জন্য তাদের মেরে ফেললে হবে না। সো সেই জন্য আমি মনে করি রাষ্ট্রের কাজটা করতে হবে। রাষ্ট্র উইল ক্রিয়েট দ্য পলিসি, হাউ টু প্রোটেক্ট দেম, হাউ টু প্রোটেক্ট মি। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আলোচনার টেবিলে বসে আমরা সরকারকে ইনপুট দিতে পারি। অনেকদিন ধরে একটি আলোচনা চলছে যে বিশেষ করে শ্রম আইন অনুযায়ী একজন ক্ষতিগ্রস্ত শ্রমিক বিশেষ করে মারা গেলে অথবা একদম পঙ্গু হয়ে গেলে তার যে ক্ষতিপূরণ সেটি খুবই সামান্য, 2 লাখ এবং 2.5 লাখের কথা বলা হচ্ছে। এটি বাড়ানোর কথা বলা হচ্ছে, এটি কি মনে করেন আপনি? এটা শুনেন, আমি বলছি যে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আপনি একটা শ্রমিকের কথা, সেজন্যই বললাম, আপনি যখন একটা শ্রমিকের কথা বলেন তখন গার্মেন্টস শ্রমিকের কথা বলেন। আমার ড্রাইভার যে আমার গাড়ি চালিয়ে এসছে সেও তো একজন শ্রমিক। অবশ্যই গুলিস্তান থেকে মিরপুর গাড়ি থাপড়াইয়ে যে বাচ্চাটা দিন রাত বৃষ্টিতে ভিজে কাজ করে, সেও শ্রমিক। তার কথা কে ভাবছে? আমি মনে করি যে পুরুষ শ্রমিকদের নিয়ে এখন ভাবনার কথা আসছে। আমরা যখনই কথা বলি তখন আমরা গার্মেন্টস শ্রমিকের কথা বলি। বাংলাদেশ কিন্তু এখন শুধু গার্মেন্টস করে না, বাংলাদেশ কিন্তু সুতা তৈরি থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত করে। আল্লাহ তাহলে যে স্পিনিং মিলে সিংহভাগ শ্রমিক এই খাতে, এই জন্য এখানে নজর না 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 আমি মনে করি যে বাংলাদেশে এখন 40 লক্ষ শ্রমিক গার্মেন্টস। টোটাল বাংলাদেশের ওয়ার্কফোর্স কত? বাংলাদেশের টোটাল শ্রমিকের সংখ্যা কত? বাংলাদেশের টোটাল শ্রমিকের সংখ্যা কি 50 লক্ষ, যে সেখানে 40 লক্ষ গার্মেন্টসে কাজ করছে? আমি মনে করি যে আমাদের আলোচনার জায়গাগুলোকে এখন প্রসারিত করতে হবে। আমরা যখন শ্রমিকের কথা বলবো, আমি আমার ড্রাইভারের কথাও ভাবতে হবে। আমার নারী শ্রমিকের কথা যখন বলবো, আমার বাড়ির কাজের মেয়েটার কথাও ভাবতে হবে। তাকে আমি কি দিচ্ছি? আপনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে কাজ করার জন্য, তাকে আমি কি দিচ্ছি? আপনার বাড়িতে একটা শিশু শ্রমিক আপনি রেখেছেন কাজের মেয়ে হিসেবে, তার কথা আপনি বলছেন না গার্মেন্টসের শ্রমিকের কথা বলতে। সেজন্য আমরা মনে করি ইট ইজ এ ন্যাশনাল রেসপন্সিবিলিটি। এটা আপনার দায়, আমার দায়, রাষ্ট্রের দায়, সবার দায় নিয়েই। কারণ এই শ্রমিক
আমারই আমারই সন্তান, এই শ্রমিক আমারই মেয়ে, এই শ্রমিক আমারই ভাই, কারণ এই সমাজেরই মানুষ। আমি যদি এই সমাজ থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করি, আমি যদি শ্রমিককে বলি যে মঙ্গল গ্রহ থেকে এসছে, তাকে আমি মঙ্গল গ্রহের প্রাণী হিসেবে হবে না। এই শ্রমিক আমার পরিবার থেকে উঠে আসা শ্রমিক, এই শ্রমিক আমার হয়তো সব মিলে একটু শেষ দিকে চলে আসছে আমরা। আসলে এইসব ক্ষেত্রে আপনি বলছেন যে শ্রমিক আসলে বিভিন্ন খাতে ছড়িয়ে আছে, তাদেরকে উঠে আসার জন্য কতটুকু সুযোগ তৈরি করা যাচ্ছে সরকার এবং উদ্যোক্তাদের তরফ থেকে? আমি মনে করি এখানে সরকারকে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতে হবে, ড্রাইভার হিসেবে সরকারকে কাজ করতে হবে, এবং প্রাইভেট সেক্টরের সমস্ত সেক্টরগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়াল শ্রম আইন বা শ্রম কমিশন না করে একটা ন্যাশনাল শ্রমিক কমিশন করে, শ্রম কমিশন করে সেই ন্যাশনাল শ্রমিক প্যারোল যদি আমরা স্কেল যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি যে বা পুরো শ্রমিক নিয়ে আলোচনার সময় আমি কিন্তু এখন শুধু গার্মেন্ট শ্রমিক নিয়ে আলোচনা করতে বিশ্বাসী না, কারণ আমি প্রতিদিন কোনো না কোনোভাবে কোনো একজন শ্রমিকের সাহায্য নিচ্ছি, তার কথা ভাবছি না, শুধু গার্মেন্ট শ্রমিকের কথাই ভাবছি। সবার কথাই ভাবতে হবে, সবার কথাই আমাদেরকে ভাবতে হবে, এবং এই কাজটা রাষ্ট্রকে কিন্তু করতে হবে। বাংলাদেশের ইকোনমিকে যে শ্রমিকরা বেশি এগিয়ে নিচ্ছে, 80% রপ্তানি আয় এনে দেয়, তাদের কথাটা অবশ্যই আগে এবং ভাবতে তাদের হবে। এবং সবচেয়ে অন্যান্য সেক্টর চেয়ে সবচেয়ে নিরাপদে আছে আমাদের গার্মেন্ট শ্রমিক। আপনি দেখেন গুলিস্তান থেকে যে ছেলেটা বাসের অ্যাসিস্ট্যান্ট হয়ে মিরপুর পর্যন্ত যায়, বৃষ্টিতে ভিজে রোদে পড়ে, তার বাথরুম যাওয়ার কোনো জায়গা নেই। আমরা অন্তত একটা শ্রমিককে 10 ঘন্টার জন্য হলো একজন শ্রমিককে কিন্তু আমরা 10 ঘন্টার জন্য হলো একটি হাইজিন বাথরুমের ব্যবস্থা করছি। এই জন্যই বলা হচ্ছে সুপ্রিয় পানির বাংলাদেশ ব্যবস্থা বস্ত্র করেছি। খাতে কমপ্লায়েন্সে এখন সারা বিশ্বে লিডারের জায়গায় অবস্থান করছে। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দুল ইসলাম আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ইসলামিক নিবেদিত তালিকাতে। আমাদের সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরছি দুপুরে একটা সংবাদ।